মুহূর্তে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একের কতে বলেছে কালি কাকে বলে, এটা তোমাদের বইয়ের 124 পাতায় আছে। এই যে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি। খ দিয়েছে সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দুর ছবি এঁকে দেখাও। সমবিন্দু সরলরেখা বা সমরেখ বিন্দুর ছবি তোমাদের বইয়ের 164 পাতায় রয়েছে। সমরেখ বিন্দু লিখবে যে 3 বা 3-এর বেশি বিন্দু, এখান থেকে লিখবে 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তাদেরকে বলা হয় সমরেখ বিন্দু, আর এই ছবিটা দিয়ে দেবে। এই ছবিটা দিয়ে দিচ্ছ। আর অথবা যেটা আমি সমরেখ বিন্দুটা আগে বলেছি, এখানে আছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা লিখবে যে একাধিক সরলরেখা, একটি বিন্দু দিয়ে একাধিক সরলরেখা আঁকা যায়। যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তাদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখা। তাহলে এটা হচ্ছে সমবিন্দু সরলরেখার সংজ্ঞা, যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা হলো সমবিন্দু সরলরেখা। তার সাথে এই ছবিটা দেবে এবং লিখবে যে এখানে ও বিন্দু দিয়ে ABCDEF বলে যতগুলো সরলরেখা আছে নাম দিয়ে লিখবে যে সরলরেখা আঁকতে পারি, তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, আর এই সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। আর সমরেখ বিন্দু হচ্ছে 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা সমরেখ বিন্দু, তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। গতে দিয়েছে 64গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কতগুলি গুলি থাকবে। তাহলে 64-র বর্গমূল বের করতে হবে। তো তোমাদের এখন উৎপাদকে বিশ্লেষণে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করা শেখাচ্ছে। তো 64কে এইভাবে 2 2 দিয়ে ভাগ করবে, করে এরকম বর্গমূলের চিহ্ন দিয়ে 64 লিখে সমান চিহ্ন দিয়ে বর্গমূলের চিহ্নটা বড় করে দিয়ে এই পাশের দুইগুলো গুণ গুণ দিয়ে লিখবে। এবার এখান থেকে জোড়া তৈরি করবে, যেমন আমার 3 জোড়া হয়েছে, তো সেখান থেকে 3টে 2 বেরোবে। তাহলে 3টে 2 গুণ করলে হয় 8টি, তাহলে প্রতি সারিতে 8টি গুলি থাকবে। ঘতে দিয়েছে বদমাসের বিয়ের অর্থ কি, এটা তোমাদের বইয়ের 138 পাতায় আছে। সরল করার সময় কি কি মনে রাখবে, প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় বদমাস নিয়মটা মেনে চলি। অর্থাৎ এখানে আমাদের বিয়ের অর্থটা জানতে চেয়েছে। বিয়ের অর্থ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, আর প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর কাজ করি। তাহলে বন্ধনী হচ্ছে 4 প্রকারের, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের এখানে প্রশ্নটা দিয়েছে বদমাসের অর্থ কি আর এটি কয় প্রকার। তাহলে লিখবে বদমাসের অর্থ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, আর এটি 4 প্রকার, রেখা বন্ধনী, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। উঙ্গতে দিয়েছে 3-এর 5-এর সমান মানে দুটি ভগ্নাংশ লেখো। সমান মানের বা সমতুল্য একই ভগ্নাংশ, তো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে দেবে। যেমন এখানে 3কে 2 দিয়ে গুণ করে 6 হয়েছে, 5কে 2 দিয়ে গুণ করে 10। তাহলে 6-এর 10 হচ্ছে 3-এর 5-এর সমমানের ভগ্নাংশ, কারণ 6-এর 10কে তুমি যদি আবার 2 দিয়ে কাটো তাহলে 3-এর 5-এ ফিরে যাবে। সেইভাবে 3কে 3 দিয়ে গুণ করে 9, 5কে 3 দিয়ে গুণ করে 15, তাহলে 9-এর 15 হলো 3-এর 5-এর সমমানের ভগ্নাংশ। চতে দিয়েছে 10 টাকা 1 পয়সা কত টাকায় যেতে বলেছে। তো 10 টাকাটা তো টাকাতে আছে, তাহলে 1 পয়সাটাকে আমাকে টাকায় নিয়ে যেতে হবে। পয়সা থেকে টাকায় নিয়ে যাওয়া মানে পয়সাকে 100 দিয়ে ভাগ। তো আমি এই জন্য এইভাবে লিখলাম 10 টাকা যোগ 1-এর 100 পয়সা। এই 1-এর 100, এই যে ভগ্নাংশের যে মাঝের এই যে দাগটা টেনে ভাগ করে দিয়েছি এটার মানেও ভাগ, লবকে হর দিয়ে ভাগ। তাহলে 1-এর 100কে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে আমি পাবো 0.01। কেন না, একটা হয়ে যাচ্ছে দশমিক, যতগুলো শূন্য ততগুলো সংখ্যার বাঁ দিকে বসবে। তো ওপরে আমার একটা সংখ্যা আছে 1, তাই আর একটা শূন্য বসিয়ে দুটো করে নিয়ে তার বাঁ দিকে একটাকে দশমিক করে বসিয়ে দিলাম, তাই পেলাম 0.01। তো তার সাথে যদি 10 যোগ করি তাহলে 1 পয়সাটা এই টাকায় চলে গেল। তাহলে 1 পয়সা সমান হচ্ছে 0.01 টাকা, আর তার সাথে 10 যোগ করলে হবে 10.01 টাকা। 2-এর কতে সরল করতে দিয়েছে, তো প্রথমে এই গুণটা আগে করে নেবে। 5 6 30 আর 30 4 120, 120 ভাজিতক 8 ভাজিতক 5 গুণ 7। এবার 120কে 8 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 3 আর 7 গুণ করলে হয় 21। খতে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 4567.83। তাহলে এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে আমার হবে 4000 যোগ 500 যোগ 60 যোগ 7 যোগ 8-এর 10 যোগ 3-এর 100, আর কথায় লিখলে হবে 4567, 8.3%। গতে দিয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার সংজ্ঞা তোমাদের বইয়ের 167 পাতায় রয়েছে। তো লিখবে একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়
সেই সরলরেখাগুলো হলো সমান্তরাল সরলরেখা। আর এখানে ছবি দেবে এই রকম স্কেলে দুটো ধার বা রেলের, এটা ছবির আকারে এইভাবে লিখবে। এইভাবে হচ্ছে সমান্তরাল সরলরেখা ছবি এঁকে দেবে, এটাতে নাম দিয়ে দেবে। ঘতে দিয়েছে রাম আমবাজার থেকে 151.50 টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনলো। আর তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, কিনলো মানে ক্রয় মূল্য। আর বিক্রি করেছে 176 টাকা দিয়ে, তাহলে সে কত টাকা বেশি পেল? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 176.00 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 151.50 টাকা। তাহলে বিয়োগ করে দেবে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ। লাভ মানেই হচ্ছে বেশি পাবো। তাহলে 5 দিকে 10, হাতে 1, 1 আর 1 2, 2 এর পরে কোথায় 6, 4 ঘাটে 6, আর 7 থেকে 5 বিয়োগ হলে 2, তাহলে সে 24 টাকা 50 পয়সা বেশি পেল। উমতে দিয়েছে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজানো, দিয়েছে দশমিক 0.005, 0.05, 0.5। তো এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো হর কিন্তু আমাদের একই আছে, তাহলে আমাদের হর বলছি, লব 1 আছে। তাহলে এটা হচ্ছে 5-এর 1000, 0.05 মানে হচ্ছে 5-এর 100, আর 0.5 মানে হচ্ছে 5-এর 10। তো যখন এরকম লবগুলো এক হয় সেক্ষেত্রে হর যার বড় হয় সে হয় সবার ছোট, আর যার হর সব থেকে ছোট হয় সে হয় সবার বড়। তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা এটা পাবো। 3-এর কতে দিয়েছে শুভঙ্কর একটা বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ, 8-এর 39 অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে? তাহলে মোট রং করা হয়েছে, এগুলো যোগ করে দেবো। 13, 3 আর 39-এর লসাগু হলো 39। তাহলে 39কে এখানে এবার ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর 13, তো এখান থেকে 13 বাদ দাও, পড়ে আছে 3, তাই 3 আর 2 গুণ করে হলো 6। মাঝের ভগ্নাংশের হর হলো 3, 3 বাদ দাও, পড়ে আছে 13, 13 1-এ 13, আর শেষের ভগ্নাংশের হর 39, আর এখানে 39, তাই 8 বসে গেল। তাহলে 6, 13, 8 যোগ করে হচ্ছে 27-এর 39, 13 আর 8-এ হচ্ছে 21, 21 6 27। 27-এর 39কে তুমি যদি আবার 3 দিয়ে কাটো, তাহলে 3 9 27, 3 13 39, তাহলে হচ্ছে 9-এর 13 অংশ রং করা হয়েছে। তাহলে পুরো বাঁশ ধরবে সমান 1 অংশ, তাহলে পুরো বাঁশ সমান হচ্ছে 1 অংশ, অতএব রং করা বাকি আছে 1 বিয়োগ 9-এর 13, তাহলে 13 1-এ 13 আর 9টা বসে গেল, 13 থেকে 9 বিয়োগ দিলে হয় 4-এর 13 অংশ, তাহলে রং করা বাকি আছে 4-এর 13 অংশ। খতে বলেছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 13 মিটার, অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু মানে 13 গুণ 13, 169 বর্গমিটার। এবার প্রশ্ন অনুযায়ী আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ 13 মিটার। এবার দৈর্ঘ্যের ব্যাপারটা বলেছে কি, যে দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি, এবং দৈর্ঘ্য তাহলে কি প্রস্থ যোগ 7 মিটার, তার মানে 13 মিটার যোগ 7 মিটার মানে দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 20 গুণ 13 মানে 260 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 260 বর্গমিটার। গতে দিয়েছে সরল রেখাংশ আর রশ্মির মধ্যে তুলনা করো। এটা তোমাদের বইয়ে 171 পাতায় রয়েছে। সরলরেখা যেভাবে 3টে ছক করবে, যেভাবে প্রকাশ করা হয় প্রান্তবিন্দু দৈর্ঘ্যের মাপ। তাহলে সরলরেখা এইভাবে প্রকাশ করা হয়, এবি লিখে দুদিকে অ্যারো দেওয়া হয়, প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। সরল রেখাংশ এবি লিখে মাথায় দাগ দিতে পারো, নাও দিতে পারো, দুটি প্রান্তবিন্দু আছে, দৈর্ঘ্য মাপা যায়। রশ্মি একদিকে অ্যারো দেবে, একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই, দৈর্ঘ্য মাপা যায় না। এই হলো সরলরেখা, সরল রেখাংশ এবং রশ্মির মধ্যে তুলনা, এই যে তুলনা করি। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো।